Now, if we continue with our exception handling, we have seen try block and catch block. And we can have multiple catch blocks associated with one try block. ওকে, কারণ একটা ট্রাই ব্লকের ভেতর থেকে বিভিন্ন ধরনের এক্সেপশন হতে পারে। সো আমরা যদি এদের ইন্ডিভিজুয়ালি ডিল করতে চাই তাহলে ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক ক্যাচ ব্লক আমাদের দরকার। সো এ ট্রাই ক্যান হ্যাভ মাল্টিপল ক্যাচেস। ওকে জি, ও মিড লিঙ্ক। আচ্ছা, ওকে, তো এখন এই এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য আমাদের আরো কয়েকটা কিওয়ার্ড নিয়ে আমাদের কথা বলতে হবে। ওকে, সেটা হলো যে আমরা জানি যে an exception is represented by an instance. So in Java an exception is a class instance. যে কোনো ক্লাস না, সেটা একটা স্পেসিফিক এক্সেপশন ক্লাস লাইব্রেরির তার অথবা তার কোনো একটা সাব ক্লাসের ইনস্ট্যান্স। ওকে, আপনি নিজে একটা ক্লাস বানিয়ে বললে হবে না যে এইটার ইনস্ট্যান্স রিপ্রেজেন্ট অ্যান এক্সেপশন। নো, ওকে, আপনি নিজে ক্লাস বানাতে পারেন, সেই ক্ষেত্রে এক্সেপশন হায়ারার্কির কাউকে না কাউকে এক্সটেন্ড করতে হবে, তখন আপনার ক্লাসটাকে আপনি বলতে পারেন ইট ইজ অ্যান এক্সেপশন, কারণ আপনার ক্লাসটা তখন ওই ফ্যামিলির কোনো একটা সাব ক্লাস। বাট ইফ ইউ ডু নট এক্সটেন্ড এনি অফ দেম দেন ইউর ক্লাস ক্যানট বি ট্রিটেড অ্যাজ এক্সেপশন। তো JVM অলরেডি অ্যাওয়ার অফ দ্য লাইব্রেরি ক্লাসেস, লাইব্রেরির যে এক্সেপশন ক্লাসগুলো আছে সেগুলোর ব্যাপারে JVM জানে। So therefore, runtime when a context arise, যেখান থেকে আর প্রসিড করা যাচ্ছে না, JVM detects which class instance represent the context best. অটোমেটিক্যালি সেই পার্টিকুলার এক্সেপশন ক্লাসের একটা ইনস্ট্যান্স সে থ্রো করে, এবং যদি কোনো স্পেসিফিক ক্যাচ ব্লক থাকে ওই পার্টিকুলার এক্সেপশনের প্যারামিটার হিসেবে, তখন সেই ক্যাচ ব্লক ওটাকে ধরে স্পেসিফিক রেসপন্স করবে। আদারওয়াইজ জেনেরিক একটা ক্যাচ ব্লক আমরা রাখতে পারি উইথ এক্সেপশন প্যারেন্ট ক্লাস, সেখানে গিয়ে জেনেরিক কিছু রেসপন্স করে সে কন্টিনিউ করবে, প্রোগ্রামটা ক্র্যাশ করবে না। তো এটা আমরা জানি। সো এই দুইটা ব্লকের কাজ আমরা জানি, ট্রাই ব্লক অ্যান্ড ক্যাচ ব্লক। বাট দেয়ার আর থ্রি মোর কিওয়ার্ড, ফাইনালি, থ্রোস অ্যান্ড থ্রো। এখন ফাইনালি অলসো ইজ এ ব্লক। এখন ক্যাচ ব্লকের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন একটা ট্রাইয়ের সাথে আপনি অনেকগুলো ক্যাচ অ্যাসোসিয়েট করবেন তখন আপনাকে এই অর্ডারিং অফ ক্যাচ ব্লকটা ইম্পর্টেন্ট। ওই যে আমরা বল থ্রোর এক্সাম্পল দিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওকে, না ফাইনালি হচ্ছে এমন একটা ব্লক, নো ম্যাটার হোয়াট, ওয়েদার এক্সেপশন অকার্স অর নট, ইট উইল বি এক্সিকিউটেড। তার মানে আপনার যদি এক্সেপশন হয় তাহলে ট্রাই থেকে সে বের হয়ে যাবে মাঝপথে, অ্যান্ড দেন ইট উইল এন্টার দ্য ক্যাচ ব্লক। ক্যাচ ব্লকে যা আছে সেটা কমপ্লিট করার পরে ইট উইল কাম টু ফাইনালি ব্লক। আর যদি এক্সেপশন না হয় তাহলে ট্রাই ব্লক পুরোটা কমপ্লিট করবে, করে যতগুলো ক্যাচ ব্লক আছে সেগুলোকে ইগনোর করে সে ফাইনালিতে ঢুকবে। তাহলে ফাইনালি ব্লক ইজ এ গ্যারান্টেড ব্লক হুইচ উইল বি এক্সিকিউটেড। ওকে, সো তার মানে আমরা বলেছি যে ট্রাই থাকলে তার জন্য অ্যাটলিস্ট একটা ক্যাচ থাকতে হবে, বা একাধিক ক্যাচও থাকতে পারে, আর ফলোড বাই ওয়ান ফাইনালি ব্লক পার ট্রাই। তাহলে একটা ট্রাইয়ের জন্য একটাই ফাইনালি ব্লক থাকতে পারবে। তবে এখানে একটা ক্যাভিয়েট আছে, সেটা হলো যে আমরা বলেছি যে ট্রাই থাকলে ক্যাচ থাকাই লাগবে, নাহলে এক্সেপশন থ্রো করলে এটা হ্যান্ডেল হবে কোথায়। কিন্তু আপনি যদি ফাইনালি ব্লক দেন ওখানেও হ্যান্ডেল করতে পারেন, সেক্ষেত্রে ক্যাচটা আপনি না দিলেও পারেন। কিন্তু ফাইনালি ব্লক ইজ টিপিক্যালি নট used to do the exception handling. Rather, finally block, the name suggests, you do some what? আপনি একটা রেস্টুরেন্টের চালান, ওকে, সকালবেলায় গিয়ে রেস্টুরেন্ট ওপেন করলেন, সারাদিন রেস্টুরেন্টে ব্যবসা করলেন, ট্রাই ব্লক। রেস্টুরেন্টে এখন একটা হামলা হতে পারে, একটা ডাকাত এসে পিস্তল ধরে আপনার ক্যাশ লুট করতে পারে, এগুলো হলে পরে এক্সেপশন হয়ে ক্যাশ ব্লকে ঢুকবেন। এগুলো কিছুই হলো না,
তাহলে আপনি দিন শেষে ফাইনালি দিকে কি করবেন? দোকানগুলো পরিষ্কার করবেন, চেয়ার টেবিলগুলো পরিষ্কার করবেন, আপনার যে ওভেন টোভেন আছে এগুলো ক্লিন করবেন, তাই না? আপনার গ্রিল যেখানে স্টেক বানাচ্ছেন ওগুলো তেল টেলগুলো পরিষ্কার করবেন, হ্যাঁ, পরের দিনের জন্য সবকিছু একটু মুছে টুছে তারপর আপনি ক্লোজ করবেন। তাইলে আপনার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা ক্লোজ করার সময় বা মেথডটা তার কাজটা শেষ করার সময় যদি কোনো ক্লোজিং অ্যাক্টিভিটি থাকে সেটাই আসলে ফাইনালিতে করা উচিত, and that is why the finally blocks are provided. Finally blocks are not meant to do the actual exception handling. কিন্তু কেউ চাইলে করতে পারে ক্যাচ ব্লক না দিয়ে, but it is always recommended if you have try block, keep the handling code in your catch block or multiple catch blocks. Now finally block তাহলে কিসের জন্য? Basically for housekeeping purpose, অর্থাৎ ক্লোজিং টাইম। অর্থাৎ আপনি কিছু ডাটাবেস কানেকশন ওপেন করছেন, এগুলো ক্লোজ করেন, এক্সেপশন হইলেও ক্লোজ করেন, এক্সেপশন না হইলেও ক্লোজ করেন। আপনি নেটওয়ার্ক কানেকশন ওপেন করছেন, এগুলো ক্লোজ করেন। তা আপনি যদি একটা ফাইলের সাথে কানেকশন ওপেন করছেন, এগুলো ক্লোজ করে দেন। এক্সেপশন হলেও ক্লোজ করবেন, না হলেও ক্লোজ করবেন। বা আপনি মেথডটা রিটার্ন করার সময় কিছু লগ এন্ট্রি দিয়ে রাখতে চান ফর অ্যানালাইটিক্স, এটা এক্সেপশন হলেও আপনি দিবেন, না হলেও দিবেন, তাই না? তো তাহলে এই যে জিনিসগুলো আপনার হাউসকিপিং টাস্ক বিফোর ইউ ক্লোজিং দ্য অর রিটার্নিং দ্য মেথড, দোজ আর দ্য থিংস দ্যাট ইউ ডু ইন ফাইনালি ব্লক। তাহলে আমাদের প্রজেক্টের জন্য টিপিক্যালি ডাটাবেস কানেকশন বা ফাইলের সাথে যে কানেকশনগুলো আমরা স্ট্রিমকে কানেক্ট করি, এই কানেকশনগুলোই আমরা মূলত ফাইনালি ব্লকে ক্লোজ করতে চাইব, নট দ্য অ্যাকচুয়াল হ্যান্ডলিং থিং। তার জন্য আসলে আমরা ক্যাচ ব্লকই ইউজ করবো, বাট জেনে রাখার জন্য বললাম যে আপনি চাইলে ফাইনালি থাকলে ক্যাচগুলো অ্যাভয়েড করতে পারেন। সেক্ষেত্রে একটা ক্যাচের ইকুইভ্যালেন্ট হিসেবে আপনি একটা ফাইনালি রাখতে পারবেন, কিন্তু সেটা রেকমেন্ডেড না। ওকে, তাহলে আমরা ফাইনালি বুঝতে পারলাম। তাহলে it guaranteed execution of finally block. If you provide a finally block, then the compiler will allow you to escape in providing any catch block. In that case, the finally block will act as the handling block. However, no exception instance will be received by finally block. কারণ finally block এ কোনো প্যারামিটার হয় না, কারণ ওটা কোনো এক্সেপশন রিসিভ করার জন্য তৈরি করা হয় নাই। হ্যাঁ, so and as a result, no exception specific handling is possible in finally block. জেনেরিক কিছু কাজ করতে পারবেন, সেই জন্য ক্যাচ ব্লক দিবেন। ওকে, এখন এক্সেপশন হলে কি হবে? আপনি ট্রাইকে অ্যাবান্ডন করবেন, ক্যাচে ঢুকবেন, দেন ইউ উইল কাম টু ফাইনালি। আর যদি এক্সেপশন না হয় তাহলে ট্রাই শেষ করার পরে আপনি সরাসরি ফাইনালিতে চলে যাবেন। তাই হচ্ছে ফাইনালি ব্লক। এখন আসেন থ্রোজ। এই থ্রোজ বুঝতে হলে একটা কোড দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে ইট উইল হেল্প ইউ। এখানে দেখেন তো থ্রোজ, এক্সেপশন হ্যান্ডলিং থ্রোজ। থ্রোজ কিওয়ার্ডটা থাকবে কোথাও, না অবশ্যই আছে, কারণ এটা তো আমি বানিয়েছি, দেখিয়েছি আপনাদের দেখাই নাই, যখন থেকে বানিয়েছি তখন থেকে দেখাচ্ছি। এই যে থ্রোজ। এখন আপনি খেয়াল করেন যে আমাদের এখানে দুইটা মেথড আছে, একটা হচ্ছে কলার মেথড আর একটা হচ্ছে অ্যানাদার মেথড ডু সাম। এখন আমার ট্রাই ব্লকটা লেটস সে ইন ডু সাম, তাহলে ডু সামে আমার বাঞ্চ অফ স্টেটমেন্টস যেগুলো আমি এক্সিকিউট করার চেষ্টা করতেছি, এবং ওখানে পোটেনশিয়াল এক্সেপশন থাকার কারণে কম্পাইলার আমাকে বলছে ট্রাই ক্যাচ ব্যবহার করতে, তা আমি ট্রাই দিলাম। যদি এক্সেপশন না হয় সুন্দর মতো ট্রাই শেষ করে সেই ক্যাচগুলোর পর থেকে কন্টিনিউ করবে যদি কোনো কোড থাকে, আর যদি এক্সেপশন হয়ে যায় তাহলে ওই মুহূর্তে সে ট্রাই থেকে বের হয়ে কোনো একটা ক্যাচে ঢুকে তারপর আবার সে ক্যাচের পর থেকে কন্টিনিউ করবে। সো এই হচ্ছে ডু সাম, ইট ইজ ডুইং সামথিং। আর ডু সামকে কল করেছে কে? কলার। ওকে, এখন ডু সাম is responsible for writing the actual code of your algorithm, যেটাকে সে ট্রাই ব্লকে রেখেছে। সো ডু সাম টেক্স দ্য অ্যাকাউন্টেবিলিটি অফ এক্সেপশন হ্যান্ডলিং, কারণ কম্পাইলার ডিমান্ডস দ্যাট। কম্পাইলার বলছে যে তোমার এই যে বাঞ্চ অফ কোড, এখান থেকে চেকড এক্সেপশন হতে পারে। সো দেয়ারফোর
you have to handle it. সো ডু সামকে বলা হলো যে তোমার এই কোডের মধ্যে যেহেতু এক্সেপশন হতে পারে এটাকে হ্যান্ডেল করতে হবে। সো ডু সাম বললো ওকে ফাইন, আই এম টেকিং আপ দ্য রেসপন্সিবিলিটি। সো ডু সাম তখন ওটাকে ট্রাই ব্লকে রাখলো এবং ডু সামের অথার তখন কিছু ক্যাচ ব্লকও তৈরি করলো যে এক্সেপশন হলে সেগুলো কিভাবে হ্যান্ডেল হবে। ওকে, নো প্রবলেম। কিন্তু অনেক সময় এটা হতে পারে যে ইউ আর টু মাচ ওভারহেলমড উইথ ইউর ওন অ্যালগরিদম, you don't want to spend time or think about the handling part. As a method writer, as a writer of the author of the method, you are focused on implementing your own algorithm, যেটা ট্রাই ব্লকে আপনি রাখতেন হয়তোবা, কিন্তু আপনি ট্রাই ক্যাচের মধ্যে যেতেই চান না, কারণ ক্যাচ ব্লকের লজিকটা আপনি ভাবতেই চান না। তখন কি হবে? তখন আপনি বললেন যে আমি তো ট্রাই ক্যাচ দিতে পারবো না, কারণ আমি ক্যাচ ব্লকের কোড নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। সাপোজ আপনার আর্গুমেন্ট হচ্ছে এটা, তো তখন কম্পাইলার বলবে ঠিক আছে, আমি বলছি না তোমাকেই করতে হবে, কিন্তু কাউকে না কাউকে করতে হবে। এটার একটা ভালো এক্সাম্পল দিই, মেটাফরিক্যাল এক্সাম্পল। ধরেন আপনি বাইক চালান, কি এখানে বাইকার নাই কেউ? আপনি আছেন ছাত্রী বাইকার না ভালো বাইকার? ভালো বাইকার আছে, ঠিক আছে, ওকে। তো ধরেন আপনি ভালো বাইকার, কিন্তু ভালো বাইকার হওয়া সত্ত্বেও একটা গাড়ির সাথে আপনার লেগে গেল। এখন ওই গাড়ির গ্লাস ভেঙে গেছে, এখন কি হবে? আপনাকে তো আটকাইছে সবাই, লোকজন আটকায় বলতেছে যে এখন ড্যামেজ দিতে হবে। এখন ড্যামেজটা আপনি দিতে পারেন, আপনি ইউ আর ডুইং এ জব, ইউ আর আর্নিং সাম মানি, so you have your own money, so you can give the damage and have a solution and go away. Okay, move on. এটা একটা পসিবিলিটি হতে পারে। It is equivalent of you are providing own try catch. So আপনি এই অ্যাক্সিডেন্ট হওয়াটা তো এক্সেপশন, এটা তো আপনি বাইক চালান বলে অ্যাক্সিডেন্ট হবে তা তো না, হবে না এটাই আমরা ধরে নিই, কিন্তু হলে তো সেটা এক্সেপশন। কিন্তু হইলে পর আপনি কি করবেন? আপনি এ টু বিতে যাচ্ছিলেন, বিতে তো আর যেতে পারবেন না, তখন আপনাকে কি করতে হবে? ড্যামেজ দিয়ে হসপিটালে যাইতে হবে, কেটে গেছে সেলাই করতে হবে। সো দ্যাট ইজ ক্যাচ ব্লক। সো ইউ টেক আপ দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড ইউ ম্যানেজ ইট ইয়োরসেলফ। এটা একটা সিনারিও। আরেকটা হতে পারে যে ছাপরি বাইকার, বাপের পয়সায় বাইক চালায়, এরকম এরকম করে, রেসপন্সিবল না, তো লাগাই দিছে এমন ভাবে লাগাই দিছে ভালো মতো গাড়ির ড্যামেজ হয়ে গেছে। এখন সে তাকে ধরছে, সে তো এখন আমার কাছে টাকা পয়সা নাই, হ্যাঁ, তো তখন সে কি করবে? এখন ড্যামেজ না দিয়ে তো আপনি যেতে পারবেন না, এক্সেপশন তো হয়েছে, হ্যান্ডেল তো করতে হবে। সো হোয়াট ইজ দ্য সলিউশন? আপনার কাছে তো ক্যাচ ব্লক নাই, তাহলে ওই ছাপড়ি বাইকারের কাছে কোনো ক্যাচ ব্লক নাই, বাট দ্য ড্যামেজ নিড টু বি পেইড or the situation need to be handled, then what will happen? তো সাপ্লি ড্রাইভার তখন তার আব্বাকে ফোন করবে, আব্বা আমি তো এরকম আটকাই গেছি। তা আব্বা তখন বেচারা আসবেন, এসে উনি তখন ছেলের হয়ে বলবে যে ভাই যা হয়েছে ভুল হয়েছে, এই ছেলে একটু চঞ্চল বেশি, তো এখন কি আর করা যাবে, আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। সো your parent actually takes care of the situation, but exception is handled. কেউ না কেউ হ্যান্ডেল করেছে, কারণ হ্যান্ডেল না করলে তো আপনি যেতে পারবেন না, আপনার বাইক উঠাই নিয়ে চলে যাবে বা আপনাকে উঠাই নিয়ে মারধর করবে, তাই না? সো somebody has to handle. সো এখানে দেখেন ডু সাম ইজ টেকিং আপ দ্য রেসপন্সিবিলিটি, গুড বাইকার, আর কলার মেথড হচ্ছে তার গার্ডিয়ান ধরেন। সো গার্ডিয়ানকে কোনো কিছু টেনশন করতে হচ্ছে না। গার্ডিয়ান ডুসামকে বললো যে গো টু ইউনিভার্সিটি, ডুসাম মানে গো টু ইউনিভার্সিটি। তা আপনি ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কিন্তু যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনি একটা টিউশনি করেন, ওখান থেকে ওটা ম্যানেজ করে আপনি চলে আসলেন, আপনার কলার মেথড জানলেও না বিষয়টা। আরেকটা সিনারিও হতে পারে আপনি বাইকার সিনারিও। তো ডুসাম বলতেছে যে আমি অ্যাক্সিডেন্ট করছি, এখানে কোনো ট্রাই ব্লক নাই। তো ডুসাম তখন কি করবে? তার কলার মেথডকে বলবে যে যে তুমি আমাকে ইউনিভার্সিটিতে পাঠাইছো, ইউ কল মি ডুসাম, তুমি আমাকে বলছো যাও ইউনিভার্সিটি, আমি অ্যাক্সিডেন্ট করছি, এটা তোমার দোষ, ভিকটিম মেন্টালিটি। তো তাইলে এখন কলার মেথড ডুসাম
যে ইউনিভার্সিটি যাইতে বলবে কলার মেথড, ওই কলটাই সে ট্রাই ব্লকের মধ্যে করবে। ডু সামের মধ্যে যদি এক্সেপশন হয়, ডু সামে তো ট্রাই নাই, তখন সেই ট্রাইটা ডু সাম বলতেছে থ্রোস আইও এক্সেপশন, এসএসএল এক্সেপশন, এই দুইটা এক্সেপশন যদি আমার এখান থেকে হয়, আমি এটা হ্যান্ডেল করব না, থ্রোস ইট ব্যাক টু মাই কলার। তাহলে কলারের কাছে তখন আইও এক্সেপশন আর এসএসএল এক্সেপশনে দুইটা ক্যাচ ব্লক থাকবে। তাহলে ডু সামের হয়ে ডু সামের কলার অ্যাকচুয়ালি হ্যান্ডলিংটা করতেছে। তো এটা কখন করবে? যখন ডু সাম বলবে যে আমি করব না, আমার এক্সেপশন আমি থ্রু করতে চাই। সো ডু সাম থ্রোজ দ্য এক্সেপশন। ইন্ডিভিজুয়ালি যে কয়টা হিসাবে করতে পারেন, আর গণ হিসাবে এক্সেপশনও দিয়ে দিতে পারেন কমা দিয়ে, তাহলে বাকিগুলোর জন্য ওইটা কাজ করবে না। হ্যাঁ, তাইলে তাইলে আসলে কোনটা হওয়া উচিত, ছাপড়ি মডেল নাকি ভালো মডেল? ভালো মডেল, ওকে। তাহলে 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 1 মিনিট, তাহলে ভালো মডেল যদি হয়, আপনার যে স্টার্ট মেথড সে তো ছাপড়ি মডেল ফলো করতেছে। এখন ও যে এখানে বলতেছে, ও যে এখানে বলতেছে এই ফাইলটাকে খুলো, খুলে তার ইউআরএল রাখো এবং সেই ইউআরএল ইউজ করে আবার ফাইলটা ওপেন করে তার প্যারেন্ট রিটার্ন করো, ওইখানে যদি তার আইও এক্সেপশন হয় ফাইল খুলতে গিয়ে, কে হ্যান্ডেল করা উচিত? তাহলে এই পুরো কোডটা ট্রাই ব্লকে রাখা উচিত ছিল, স্টার্ট মেথডে রেখে ক্যাচ ব্লকও রাখা উচিত ছিল। কিন্তু স্টার্ট মেথড বলতেছে আমি এটা হ্যান্ডেল করতে চাই না, আর স্টার্ট মেথড বলতেছে আমার এখানে যদি আই এক্সেপশন হয় আমি এটা হ্যান্ডেল করব না, তো বলে দিচ্ছে থ্রোস আই এক্সেপশন। তাহলে স্টার্ট মেথডের যে কলার জেভিএম, জেভিএম এটা হ্যান্ডেল করবে। তো জেভিএম কি করবে? ওই আপনার ওই যে লাল কালিতে যেগুলো দেখায় ওগুলো দেখায় সে প্রোগ্রাম ক্র্যাশ করবে। না না না, থ্রোস তো আর হ্যান্ডলিং না, থ্রোস হচ্ছে এই মেথডটা আর হ্যান্ডেল করতে চাচ্ছে না, তার মধ্যে যদি এক্সেপশন হয় সেটা থ্রোস ব্যাক করে দিচ্ছে টু ইটস কলার। না না, আপনার কোশ্চেনটা তো ক্লিয়ার হলো না, মানে আপনি তাহলে আমার পয়েন্টটা বোঝেন না। আমার পয়েন্টটা হলো যে আমি একটা মেথড, আমার এখানে আমার কোডে এক্সেপশন হতে পারে, তাহলে আমি তো নিজে ক্যাচ ব্লক লিখবো আর আমার কোডটা ট্রাই ব্লকে রাখবো। এখন আমি যদি ক্যাচ ব্লক লিখতেই না চাই তাহলে তার ট্রাই ব্লক রিলেভেন্ট না, কারণ ট্রাই ব্লক দিলে ক্যাচ ব্লক দেওয়াই লাগবে। তাহলে আমি ট্রাই ক্যাচ তো কিছুই দিব না, কিন্তু কম্পাইলার তো বলতেছে তোমাকে এটা হ্যান্ডেল করতে হবে, তাহলে কে হ্যান্ডেল করবে? তাহলে আমার যে মেথড, এই মেথডটা তো বডি, আমি হলাম কি মেথডের বডি, কিন্তু আমাকে এক্সিকিউট করতে হইলে তো কেউ আমাকে কল করবে, তাহলে যে আমাকে কল করবে কলটা করবে ট্রাই ব্লকের মধ্যে, সেটা আরেকটা মেথড, সে তখন ক্যাচ প্রোভাইড করবে। তো তাহলে আমার এখানে ডু সামের ট্রাইয়ের মধ্যে এই কোডগুলো রাখার কথা ছিল এবং ডু সামের ক্যাচ ব্লক রাখার কথা ছিল এরকম করে। তো এই কলার মেথডকে শুধু ডু সাম কল করে দিলেই হচ্ছে। ডু সাম কল করলে যে এক্সেপশন যদি হয়ও সেটা ডু সাম নিজেই সামলাবে। এখানে ক্যাচ ব্লকে ডু সাম কল করলো কলার মেথড, ডু সাম কল করার ফলে যদি কোনো এক্সেপশন হয়ও এই কলটা থেকে, তার মানে এই বডি থেকে এক্সেপশন হবে, তো সেটা তো এখানেই হ্যান্ডেল হচ্ছে, তাহলে ডু সাম নিজেই সেটা হ্যান্ডেল করতেছে। তাহলে কলার মেথডকে আসলে হ্যান্ডেল করার কিছু নাই ফর দিস কল। কিন্তু ডু সাম যখন বললো যে আমি হ্যান্ডেল করব না, কিন্তু ডু সামকে তখন কলার মেথড কল করতেছে, তখন ডু কলার মেথডকে অ্যাকচুয়ালি এই কলটা ট্রাই ব্লকে করতে হবে, কারণ ডু সামের মধ্যে যদি এক্সেপশন হয় ডু সাম আর সেটা হ্যান্ডেল করবে না, সেটা তখন এই কলার মেথডে ফেরত আসবে। তো তখন কলার মেথড তার ক্যাচ ব্লকে গিয়ে এটা হ্যান্ডেল করবে। তো সেটা কখন করবে কলার মেথড? যখন কল্ড মেথড বলবে আই ডোন্ট ওয়ান্ট টু হ্যান্ডেল, আই ওয়ান্ট টু রাদার থ্রোজ দ্য এক্সেপশন ব্যাক টু মাই কলার। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে? এখন বোঝা গেল? এই কাজটা একই কাজ আপনার এই যে স্টার্ট মেথডও করতেছে। তাহলে স্টার্ট মেথডের মধ্যে তো ফাইল ওপেনিং এর ব্যাপার আছে, তাহলে এই যে ফাইল এফএক্সএমএল ফাইল ওপেন করার ব্যাপার আছে, তাহলে এফএক্সএমএল ফাইল ওপেন করে ইউআরএল বের করা একবার, তারপর লোড মেথড আবার সেই ইউআরএল ধরে ফাইলটা খুলে প্যারেন্টকে সেটা খুঁজে বের করা, তাহলে তাকে ফাইলটা ওপেন করে অ্যানালাইসিস করতে হবে। লোড মেথড এই কাজটা করে। তো তখন যদি এক্সেপশন হয় তাহলে স্টার্ট মেথডে তো কোনো ট্রাই ক্যাচ নাই,
তো কম্পাইলার এটা অ্যালাউ করবে না, এই জন্য স্টার্ট মেথড বলতেছে থ্রোজ আইও এক্সেপশন, তখন কম্পাইলার এটা অ্যালাউ করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা একটু কোড লিখে ফেলি। আমাদের যে কন্ট্রোলার ছিল টেক্সট ফাইল রিড রাইট, ওকে। আচ্ছা, তো এখন এখানে আমরা ট্রাই ব্লকের মধ্যে বাটন কোথায়, এটাতে ইনিশিয়ালাইজ, এই যে ক্রিয়েট নিউ টেক্সট ফাইল বাটন অন অ্যাকশন, ওকে। তাহলে এখানে টেক্সট ফাইলের কন্টেন্ট আমি পাবো একটা টেক্সট ফিল্ড থেকে অ্যাকর্ডিং টু আওয়ার ডিজাইন, টেক্সট এরিয়া থেকে, ওকে। তাহলে সেটাকে আমি একটা স্ট্রিং এ নিয়ে নিই, তাহলে স্ট্রিং ফাইল কন্টেন্ট str ইকুয়াল টু টেক্সট এরিয়ার নাম কি ছিল, কই ইনপুট টেক্সট এরিয়া, হ্যাঁ ওকে। তাহলে ইনপুট টেক্সট এরিয়া ডট গেট টেক্সট, ওকে। এখন এইটাকে, এটা তো একটা স্ট্রিং, এখানে ফাইলের কিছু এখনো হয় নাই। এখন আমরা ফাইল ইউজ করতে হলে আমাকে স্ট্রিম ইউজ করতে হবে। কোন স্ট্রিমটা ইউজ করতে হবে টেক্সট ফাইলের জন্য, এটা আপনাদের দেখানো হয়েছে কতদিন। তাহলে এই যে স্ট্রিমের ক্যাটাগরিগুলো দেখতে হবে, ক্যারেক্টারিস্টিক। তা আমরা ফাইল ক্রিয়েট করতে হলে ক্লাসের নাম কি, ক্লাসের নাম কি, ওটা তো কনসোলের জন্য না, ওটা কনসোলের জন্য, কিবোর্ড থেকে আপনি তো বা স্ক্রিন আউটপুট দেখাবেন, কিন্তু আমরা এখন আউটপুটটা ফাইলে পাঠাবো, মানে রাইট করতে চাচ্ছি। ফাইল লিডার হচ্ছে রিড করার জন্য, ফাইল রাইটার, ওকে। তাহলে আমাদের একটা ফাইল রাইটার ইনস্ট্যান্স লাগবে। তাহলে ফাইল রাইটার লেটস সে fw ইকুয়াল টু নিউ ফাইল রাইটার। আচ্ছা, এখন ফাইল রাইটার ইম্পোর্ট করতে হবে java.io থেকে, দেখেন ইম্পোর্ট হয়ে গেছে অলরেডি, এই যে java.io ফাইল রাইটার। এখন এই ফাইল রাইটারে যদি আমরা কনস্ট্রাক্টরে যাই, তাহলে আপনি দেখবেন যে অল আর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, কারণ জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর হবে না। কেন হবে না বলেন তো? কারণ ফাইল রাইটারটাকে একটা ফাইলের সাথে কানেক্ট করতে হবে, তার মানে অবশ্যই যার মানে একটা সোর্সের সাথে কানেক্ট করতে হবে না, এটা তো আউটপুট, তার মানে একটা ডেস্টিনেশনের সাথে কানেক্ট করতে হবে। তাইলে আমি ডেস্টিনেশনটা ব্ল্যাঙ্ক রাখতে পারবো, তাহলে আমাকে ফাইল রাইটারের কনস্ট্রাক্টর সামারিতে যদি যাই, তাহলে দেখেন এখানে কনস্ট্রাক্টর সামারিতে আমি ফাইলের নাম দিতে পারি অ্যাজ এ স্ট্রিং, অথবা একটা ফাইল অবজেক্টকেও দিতে পারি, ওকে। তাহলে আমাদের ফাইলের নাম কি, আমরা তো জানি না, আমরা তো নাম দিই নাই। তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে আপনি এখানে বলতে পারেন যে ফর এক্সাম্পল স্যাম্পল ডট টিএক্সটি, হ্যাঁ এটা টেস্টিং এ দিলাম, এই যে কোটেশন, এই যে কোটেশনের মধ্যেই তো দিয়েছি, কোটেশনের মধ্যে দিয়েছি মানেই তো এটা স্ট্রিং। তাহলে এইখানে কি বলতেছে, এরর ইম্পোর্ট কিন্তু হইছে, নাইলে এখানে আন্ডারলাইন দেখাইতো। এখানে এররটা বলতেছে এক্সেপশন হ্যান্ডেল করা হয় নাই, এই যে দেখেন আনচেক কি আনহ্যান্ডেলড এক্সেপশন,
আইও এক্সেপশন হতে পারে এখান থেকে। তুমি ফাইল রাইটারকে ইনস্ট্যান্সিয়েট করার সময় ইউ আর ট্রাইং টু কানেক্ট ইট উইথ sample.txt, বাট sample.txt এমন কিছু প্রপার্টি সেট করা থাকতে পারে উইচ ইজ এক্সটার্নাল, তাহলে এক্সেপশন হইলেও হতে পারে, হু নোস। সো ইউ হ্যাভ টু হ্যান্ডেল ইট। তাহলে বলতেছে যে আনহ্যান্ডেলড এক্সেপশন, এই কারণে সে আমাকে এটা অ্যালাউ করছে না। তাহলে আমি কি করতে পারি, এই পুরো জিনিসটাকে আমি ফাইল ব্লকে ফেলে দিতে পারি। আমি যে একটাই ক্যাশ ব্লক রাখতে চাই, তাহলে শুধু এক্সেপশন দিলে যে কোনোটার জন্যই সেটা কাজ করবে। তো ধরেন এই হচ্ছে আমার, দেখেন এখন ওই এররটা চলে গেছে, রেড আন্ডারলাইনটা চলে গেছে। আচ্ছা, এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো fw ডট, এই যে আমার স্ট্রিম ক্লাসের মেথড গুলো চলে আসছে। তাহলে আমি এখানে কি কোন মেথডটা ইউজ করব? রাইটের ওভারলোডেড ভার্সন আছে, কোনটা ইউজ করব? প্রথমটা, যেহেতু আমি টেক্সট এরিয়া থেকে নিয়েছি। তাহলে এখানে কি দিব? ফাইল কন্টেন্ট str, আমার ফাইল ক্রিয়েট হয়ে যাবে। ফাইলটা যখন ক্রিয়েট হয়ে গেল, তখন আমি ফাইনালি ব্লকটা রাখতে পারি। এটা পরে দেখাচ্ছি। ফাইনালি, ধরেন ফাইনালিতে কিছু করলাম না, তাহলে আমাকে এই স্ট্রিমটা আবার ক্লোজ করে দিতে হবে। fw ডট ক্লোজ, মানে কানেকশনটা ক্লোজ করে দিতে হবে। তাহলে এই sample.txt এর সাথে যে কানেকশনটা তৈরি হয়েছিল স্ট্রিমের fw, সেই কানেকশনটা ক্লোজ করে দিতে হবে। উই নিড টু ক্লোজ ইট। এখন আমরা যদি টেস্ট করি তাহলে দেখবো যে আমাদের ফাইলটা ক্রিয়েট হবে। ওকে, so let's go to the project folder first. তাহলে এখানে দেখেন sample.txt নামে কিন্তু কিছু নাই। So let's run this program. কোনটা? Caused by মিনি আইরাস 213 এর মিনি আইরাস। এখানে আমার প্যাকেজ আছে কন্ট্রোলার মিনি আইরাস। না, মিনি আইরাসে তো, ও এটা তো মিনি আইরাসে রাখি না, আমি তো এটা কন্ট্রোলারে নিয়ে গেছি, তাই না? আমার এটা তো চলে গেছে কন্ট্রোলারে, কিন্তু এটা খুঁজতেছে সে মিনি আইরাসে। ওই যে মুভ করছি যে কতদিন, খেলা আছে কিনা আপনার, ওটা তৈরি হয়েছিল এখানে কন্ট্রোলারটা, তাই না? তাহলে আমার fxml কোথায়? fxml এ দেখতে হবে যে আমার প্যাকেজটা কি আছে। csc213.minirs, ওটা আমরা ম্যানুয়ালি করে দিয়েছিলাম। হ্যাঁ, আপডেট করি তাহলে মিনি আইরাসে বোধহয় এটা আবার আরেকবার তৈরি করবে। এই যে এইটা এখন কাজ করবে, এইটা। ও এখানে তৈরি হয়ে গেছে না? তাহলে সামহাও কোন অ্যাপ্লিকেশনটা? কেন? না 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 না, এইটাতে কত কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে এইটার জন্য। হ্যাঁ, এইটাকে সে এখানে খুঁজতেছে, কারণ আমরা যখন প্রথমবার মেক কন্ট্রোলার করছিলাম তখন সে এইখানে ক্রিয়েট করছিল,
বুঝতে পারছেন? তখন আমরা ওটা দেই নাই, কিন্তু ফাইলটাকে মুভ করে নিয়ে গেছি, কিন্তু সামহাও সেই ডিপেন্ডেন্সিটা ব্রেক করে নাই, এখানেই সে খুঁজতেছে। যার কারণে আপডেট কন্ট্রোলার করলে এইটা আপডেট না হয়ে সেখানে আবার ক্রিয়েট করছে, বুঝতে পারছেন? তো কিছুই না, এই কোডটা কপি করে আমি এখানে বসাই দিচ্ছি আপাতত, তাহলে আমাদের এটা কাজ করবে। ওকে, ও এটারে চাচ্ছে সে। এরপরে আর কি চাচ্ছে সে? আর কিছু বোধহয় চাচ্ছে, দেখেন তো। এন্টার এ বি সি দেখালো, ও আসছে তো, এই যে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এইখানে কিন্তু আমাদের স্যাম্পল ডট টিএক্সটি বলে কিছু নাই। ওকে, সো লেটস সে ওয়েলকাম টু সিসি 213, এটা আমরা দিলাম। তাহলে ক্রিয়েট এ নিউ ফাইল উইথ দ্য কন্টেন্ট, তাহলে এখানে খেয়াল করবেন যে আমার ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে, এই যে স্যাম্পল ডট টিএক্সটি। এটা যদি এখন আপনি খোলেন, এই যে ওয়েলকাম টু সিসি 213, তাহলে আমার ফাইল কিন্তু ক্রিয়েটেড। ওকে, আচ্ছা, এখন আমি যদি ক্লোজ না করি তাহলে কি হবে? If I don't close, what will happen? So let's say আমি এটাকে ক্লোজ করলাম না। কোথায় ক্লোজ? এই ক্লোজটা করলাম না, তো ফাইল তো ক্রিয়েট হলো। আমি ফাইলটাকে ডিলিট করে দিই একবার, ডিলিট অ্যান্ড রান ইট ওয়ান্স অ্যাগেন। আচ্ছা, ওই যে এন্টার এবিসি এটা তো আসলে দরকার নাই এখন, তাই না? কমেন্ট করে দিই। ওকে, তো এই আমার ইনিশিয়ালাইজে কিছুই নাই, অ্যাজ ইউজুয়াল এমটি। আমি বাটনে ক্লিক করে ফাইল ক্রিয়েট করতেছি, দ্যাটস অল। এখন যদি এটাকে আমরা আরেকবার রান করি, ওকে, সো ধরেন hello world, so we don't have the file, but if I click this create button, what will happen? The file will be created. Okay, দেখেন ফাইল ক্রিয়েট হলো, হয়েছে কি হয়নি? But if I double click it, it's not showing any content. Why? কেন? ফাইল তো ক্রিয়েট হয়েছে, আপনার ফাইল তো ক্রিয়েট হয়নি এমন তো না, ফাইল তো ক্রিয়েট হলো, কিন্তু ফাইলটাকে যখন নোটপ্যাড দিয়ে আমরা খোলার চেষ্টা করছি তখন সে কোনো কন্টেন্ট দেখাচ্ছে না। কোশ্চেনটা হলো যে কেন সেটা দেখাচ্ছে না? ক্যান ইউ ফিল দ্যাট? ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? আপনার ফাইলটাকে, আপনার যে স্ট্রিং FW opened the file, okay, and created a lock on that file. So no other stream can use that file unless FW release it. So যখন একটা স্ট্রিম একটা ফাইলকে ওপেন করবে, that file has a lock unless your file you create a stream which allow simultaneous
অ্যাক্সেস অফ দ্য ফাইল বাই ডিফারেন্ট স্ট্রিমস। ওকে, বাট টিপিক্যাল হচ্ছে যখন আপনি একটা স্ট্রিম দিয়ে একটা ফাইলকে ওপেন করেন, এ লক ইজ ক্রিয়েটেড অন দ্যাট ফাইল। তার মানে অন্য কোনো স্ট্রিম যদি ওই ফাইলটাকে ইউজ করতে চায় তাকে ওয়েট করতে হবে যতক্ষণ না এটা লক ফ্রি হচ্ছে। তো লক ফ্রি হবে কখন? যখন আপনি fw কে ক্লোজ করে দিলেন। when you say fw.close, তখন ফাইলটা আবার ফ্রি হয়ে যাবে, রেডি ফর অ্যানাদার স্ট্রিম টু বি ওপেনড। বুঝাইতে পারছি? না বুঝলে প্রশ্ন করেন। হ্যাঁ বলতে পারবো। ধরেন আপনি ওই যে আপনাদের খেলে না, বালিশ খেলে না পিকনিকে গেলে, তো বালিশ খেলায় কি করে? চেয়ার থাকে 10টা, লোক থাকে 10টা, ঘুরতে ঘুরতে কি করে? লোক থাকে 11 জন বা আরো বেশি থাকে, চেয়ার কম থাকে, মানুষ বেশি থাকে। তো ঘুরতে 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 দেখা যাচ্ছে যখন মিউজিক স্টপ করে একজন আর বসার জায়গা পায় না, তাই না? সে ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছে। তো তার মানে একজনকে বসতে হলে আরেকজনকে উঠতে হবে, আদারওয়াইজ এটা সম্ভব না। তো আপনার ফাইলটাও সেরকম, একটা স্ট্রিমকে ইউজ করতে হলে অন্য কোনো স্ট্রিম এটাকে ইউজ করতে পারবে না। তাহলে আমার স্ট্রিম 1 যদি ফাইলটা ওপেন করে থাকে, তাহলে অন্য স্ট্রিম 2 ওই ফাইলটাকে আর অ্যাক্সেস করতে পারবে না, ওপেনই করতে পারবে না। রিড বা রাইট করতে লাগে তো ওপেন করতে হবে, ফাইলটার সাথে একটা কানেকশন তৈরি করতে হবে। তো সেই কানেকশনটা সে তৈরি করতে পারবে না, কারণ অলরেডি অ্যানাদার স্ট্রিম ইজ কানেক্টেড। তো একটা স্ট্রিম যখন একটা ফাইলকে ওপেন করে ফেলে, এই কানেকশনটা বন্ধ হবে তখনই যখন স্ট্রিমটা ক্লোজ করে দেবে। কিন্তু আমরা তো এখানে ক্লোজ আগেরবার করেছিলাম, কিন্তু এখন তো আমরা বলছি যে এটা ক্লোজ করছি না। কি বললাম? এই যে আমার কন্ট্রোলার ক্লাসে যেটা ছিল ক্লোজ, এটাকে আমরা এখন কমেন্ট করে ডিলিট করেছি, তার মানে আসলে এটা ক্লোজ হয় নাই। তার মানে এটা স্টিল ওপেন বাই fw। সেই অবস্থায় নোটপ্যাডের যে কোড, সেখানে নোটপ্যাড ইটসেলফ ইজ ইউজিং a string to open that sample.txt, কারণ আমি sample.txt এর উপরে ডাবল ক্লিক করছি। তা আমি যখন sample.txt তে ডাবল ক্লিক করছি, নোটপ্যাড is the default application if we click on the text file। তো নোটপ্যাড তখন লঞ্চ হচ্ছে, এবং নোটপ্যাড যখন লঞ্চ হচ্ছে, নোটপ্যাড will use a stream of its own to connect with this sample.txt and it will fail. Why? Because still it is still opened by fw। তো যেহেতু সে ফেল করছে, সে তো ফাইল ওপেন করতে পারে নাই, কিন্তু নোটপ্যাড তো ওপেন হয়ে গেছে। তো যেহেতু ফাইল ওপেন করতে পারে না, এখানে আপনি কোনো কন্টেন্ট দেখতে পাবেন না। ফাইলের কন্টেন্ট থাকা না থাকা আপনার জন্য সমান, কারণ আপনি ফাইলে কানেক্টই করতে পারতেছেন। আগে তো আপনাকে ফাইলের সাথে কানেকশন এস্টাবলিশ করতে হবে। দ্য স্ট্রিম নিড টু এস্টাবলিশ দ্য কানেকশন উইথ দ্য ফাইল, মানে ওপেন দ্য ফাইল, দেন অনলি এটা যদি ইনপুট টাইপের স্ট্রিম হয় তাহলে রিড করতে পারবে, আউটপুট টাইপের স্ট্রিম হলে রাইট করতে পারবে। তো সেটা তো পরের কথা, সেটা তো পরের ধাপ। আগে তো আমাকে কানেকশন এস্টাবলিশ করতে হবে। তা আমি কানেকশন এস্টাবলিশ করতে পারি না, আমি কন্টেন্ট দেখাবো থেকে। কে পারে নাই? নোটপ্যাডের স্ট্রিম পারে নাই। কেন পারে নাই? কারণ আপনার স্ট্রিম fw অলরেডি ওটাকে ওপেন করে বসে আছে। তাহলে এখান থেকে শানে নজরুল কি হলো? যে when your requirement is done, you need to close the stream and release the file। কারণ ফাইলটা আপনার পৈতৃক সম্পত্তি না যে আপনার মেথড ওটাকে ধরে বসে থাকবে। ফাইলটা ইউজ করতেছেন আপনার মেথড কোনো একটা কাজে, রিড করার জন্য বা রাইট করার জন্য, বা রিড করে কিছু প্রসেস করবেন, এই কারণে। But when you return, but when your purpose is served, you need to release that file. So close the stream whenever your requirement is met. এইটা হচ্ছে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, তাইলে আমরা যদি ক্লোজ করে দিয়ে খুলি, তখন কিন্তু আমরা আবার যে কন্টেন্ট দেখায় সেটা আমরা একটু আগেই টেস্ট করেছি ফার্স্ট রানে। কিন্তু সেকেন্ড রানে আমরা ক্লোজ না করে দেখলাম যে কন্টেন্ট দেখাতে পারছে না। কে? নোটপ্যাড।
কারণ নোটপ্যাডের স্ট্রিম ওটাকে কানেক্ট করতে পারছে না, ওপেন করতে পারছে না। ওকে, এনি কোশ্চেন? তাহলে আমরা দেখলাম টেক্সট ফাইল কিভাবে রাইট হচ্ছে। ওকে, এখন এই টেক্সট ফাইল আপনি বানাতে পারেন কিসের জন্য? অনলি ফর ইওর টেক্সচুয়াল কন্টেন্ট, লাইক ইওর ফন্ট, রিডিং, about company, এই টাইপের কন্টেন্ট which are actually pure readable text as general information, কিন্তু অ্যাপ্লিকেশন ডাটা আপনি টেক্সট ফাইলে রাখবেন। ওকে, অ্যাপ্লিকেশন ডাটা আপনি রাখবেন অবজেক্ট স্ট্রিং, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল ডাটা করতে পারে, সেটা হলো ইউজেস খুব কম, তা আমরা অবজেক্ট স্ট্রিং দিয়ে যদি রাখতে চাই তাহলে আমরা কি করতে পারি? ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন অ্যাপেন্ডের বিষয়টা আমি একটু দেখে দিই। এখন দেখেন এখানে যে আমাদের কনস্ট্রাক্টরের প্যারামিটার, আমরা কোন কনস্ট্রাক্টরটা ইউজ করছি? কয় নাম্বার কনস্ট্রাক্টরটা? 4 নাম্বারটা। এখানে আমরা প্যারামিটার হিসেবে কি দিয়েছি? ফাইলের নেম, which is a string. Now file name cannot help you. Once the file is open, the file name cannot help you to check various state regarding that file. এটা কি বুঝলেন কথাটা? অর্থাৎ ফাইলের বিভিন্ন রকম স্টেট বা স্ট্যাটাস থাকতে পারে, যেগুলো চেঞ্জ হতে পারে। ফাইলটা কি রিডেবল, ফাইলটা কি রিড অনলি, ফাইলটা কি এমটি, ফাইলটার সাইজ কত বাইট, ফাইলটা কি এক্সিস্ট করে, এরকম অনেক কিছু আমাদের দরকার হতে পারে না কোডের প্রোগ্রেশনের জন্য? এই ধরনের স্টেট বাই স্ট্যাটাস আমাদের জানার প্রয়োজন হতে পারে না? হাউ ডু ইউ নো দোজ থিংস? নেম তো স্ট্রিং ক্লাসের মেথডে তো আর এসব পাবেন না। তখন আপনাকে ফাইল প্যারামিটার ইউজ করতে হবে। তাহলে ফাইল প্যারামিটার হচ্ছে ফাইল ক্লাসের একটা অবজেক্ট, সেটা একটা ফিজিক্যাল ফাইলের যে অ্যাট্রিবিউটস তার একটা ক্লাস রিপ্রেজেন্টেশন। তাহলে আপনার যে ফিজিক্যাল ফাইল, সেটা যে ফাইলই হোক, বাইনারি ফাইল হোক, টেক্সট ফাইল হোক, যে ফাইলই হোক, সেই ফাইলের অনেক অ্যাট্রিবিউটস বা স্টেট বা স্ট্যাটাস থাকবে। সেই তথ্যগুলো নিয়ে একটা ক্লাস ফিল্ড হিসাবে এবং নেসেসারি মেথডস, সেটাই হচ্ছে ফাইল ক্লাস। তাইলে আপনি আপনার একটা ফাইল ইনস্ট্যান্স তৈরি করে নিতে পারেন ফর ইওর ফিজিক্যাল ফাইল। ফিজিক্যাল ফাইল কি? sample.txt। এটার একটা ফাইল ইকুইভ্যালেন্ট যদি আমি তৈরি করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমি ওই ফাইলটাকে যদি আমার ইনস্ট্যান্সিয়েট করা থাকে, সেটাই আমি কনস্ট্রাক্টরে দিতে পারি প্রথমত। আর দ্বিতীয়ত, আমার কোডের প্রোগ্রেশনে এই ফাইল ক্লাসের মেথডগুলো ইউজ করে আমি ওই স্ট্যাটাস বা অ্যাট্রিবিউটগুলো চেক করতে পারি, এন্ড অ্যাকর্ডিংলি আই ক্যান ব্রাঞ্চ মাই কোড ইফ এলস হাবিজাবি। ওকে, তো তাহলে আমরা যদি সেটা করতে চাই, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? তো সেই ক্ষেত্রে আমি তাহলে একটা ফাইল তৈরি করব। তাহলে এইটা এখন আমি কমেন্ট করে দিচ্ছি। ওকে, তাহলে প্রথমে আমি একটা ফাইল নিব, যে ফাইল লেটস সে f ইকুয়াল টু নিউ ফাইল। তাহলে এটা হচ্ছে একটা ফাইল ক্লাসের একটা ইনস্ট্যান্স correspond to the, মানে representing the physical file sample.txt। তাহলে sample.txt যে ফিজিক্যাল ফাইল, তার যে অ্যাট্রিবিউট বা স্টেট, সেগুলো আমার f রিপ্রেজেন্ট করে, এবং সেগুলোকে ম্যানিপুলেট অ্যাক্সেস করার জন্য ফাইল ক্লাসের মেথড আমরা ইউজ করতে পারি টু প্রোগ্রেস হোয়াট উই নিড টু ডু। ফাইল রাইটার তো লাগবেই, তাইলে ফাইল রাইটার দিয়ে এখন আমি f কে পাঠাইতে পারি ফাইল রাইটারে। এই যে তাইলে এখন আমি বলতে পারি ফাইল রাইটার, নিউ ফাইল রাইটার f। আচ্ছা, ওইটা ঠিকই ছিল, ওইটা তো ওইটাই হবে, রাইটে তো ওইটাই হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটাও হতে পারে যে হয় আমি ফাইলের নাম দিতে পারি, বাট সেই ক্ষেত্রে আমি শুধু ফাইলটা ওপেনই করতে পারবো,
কিন্তু ফাইল রিলেটেড যে অ্যাট্রিবিউটস বা ডিফারেন্ট স্টেট সেগুলো আমি রান টাইমে আর চেক করার সুযোগ আমার থাকছে না, যদি আমি ফাইলের নামটা ইউজ করি শুধু। কিন্তু আমি যদি ফাইল একটা অবজেক্ট তৈরি করে ফেলি, তাহলে এটা শুধু যে কনস্ট্রাক্টর দেওয়া যাবে তা না, পরবর্তীতে আমরা এটা ইউজ করতে পারি। যেমন আপনি বলতে পারেন যে ইফ এফ ডট, দেখতে পারেন যে এটা কি ক্যান এক্সিকিউট, এটা কি এক্সিকিউটেবল ফাইল কিনা, ওকে, অথবা এটা ডাইরেক্টরি কিনা, এই নামটা ফাইলটা এক্সিস্ট করে কিনা, হ্যাঁ। তারপরে ফাইলটাকে আপনি না দিয়ে তখন বলতে পারেন যে এফ ডট সেট রিড অনলি, তাহলে এফ, তাহলে ওই স্যাম্পল ডট টিএক্সটি কে শুধু রিড করা যাবে, রাইট করা যাবে না। হ্যাঁ যাবে, এক্সিস্ট করে কিনা, ও এমকিউ থাকতে পারে যেটা খালি কিনা, হ্যাঁ। তারপর এটা লেন্থ কত, কত বাইট, এই যে লং, ফাইলটার সাইজ কত বাইট, তাহলে তার অনেক এখানে আপনার কিন্তু পাথ কত, হ্যাঁ, পাথ কি, অ্যাবসলিউট পাথ কি, হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু আপনি একটা স্ট্রিং থেকে তার এগুলো বের করা সম্ভব না, স্ট্রিং জাস্ট ফাইল নেম। কিন্তু ফাইল অবজেক্ট হলে পরে ইফ ইউ ক্রিয়েট দ্য ইকুইভ্যালেন্ট ফাইল অবজেক্ট ফর দ্য ফিজিক্যাল ফাইল, তাহলে ফাইলের কনস্ট্রাক্টর আপনি ফিজিক্যাল ফাইলের নামটা দিয়ে দিলেই সে একটা ফাইল ইনস্ট্যান্স তৈরি করে ফেলবে। সো ইউ ক্যান অলসো ইউজ দ্য ফাইল অ্যাজ দ্য you can also use the file object to actually open the physical file using your string. তো এইটাই আমি আপনাদের বা এটাই রেকমেন্ডেড, আপনি ফাইলের নামের জায়গায় ফাইল ইউজ করেন, তাহলে কি হবে যে আপনার ফাইলটা শুধু যে ওপেন করার জন্য তা না, অন্যান্য কাজেও আপনি এটাকে ইউজ করতে পারবেন। So that's why it is better to instantiate a file for your physical file and use that not only to open the string but also for other purpose if necessary. ওকে, তো তাহলে আমরা এটাও আমাদের একটা অপশন হতে পারে। ওকে, এখন দেখেন আমার ফাইল আছে না নাই, অলরেডি আছে। কন্টেন্ট কি, কন্টেন্ট তো ওটা লিখছিলাম না, যার কারণে ওটা হয় নাই আর। তাহলে আমি আরেকবার ডিলিট করে দিয়ে ক্রিয়েট করি, ডিলিটেড। আচ্ছা, না এটা ক্লোজ করতে হবে, কারণ তো ওপেন করে রাখছে আগের বার। আরেকবার রান করি, তাহলে দেখেন আমার এই ফাইল কিন্তু ধরেন আমি এটা নাই। ওকে, এখন ফাইলটা আমি ক্রিয়েট করব হ্যালো ওয়ার্ল্ড, ফাইল এখন ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট হলো। আচ্ছা, এখন আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় বলি যে ওয়েলকাম, তার আগে দেখি হ্যালো ওয়ার্ল্ড এখানে স্টোর হয়েছে কিনা, হয়েছে। ওকে, হ্যালো ওয়ার্ল্ড স্টোর। তা আমি যদি আরেকবার বাটনটা ক্লিক করি, এখন কি হবে, ওয়েলকাম রাইট হবে না, এখন তো আমি টেক্সট চেঞ্জ করে দিচ্ছি। তাইলে সে এটা ক্রিয়েট করলে, এটা ক্লিক করলে কি করবে, সে আবার ফাইলটাতে রাইট করবে fw.write, আবার সে গেট টেক্সট পাঠাবে। তা এখন তো গেট টেক্সট ওয়েলকাম পাবে, তাহলে দেখেন রাইট কিন্তু হয়ে গেছে, কিন্তু আপনার হ্যালো ওয়ার্ল্ড ইজ রিপ্লেসড উইথ ওয়েলকাম। তার মানে whenever you open a file using string constructor, it is opened to create that file as a brand new file. তার মানে আপনার ফাইল যদি না থাকে ফাইলটা ক্রিয়েট করবে, আর ফাইল যদি থাকে ওটাকে সে রিপ্লেস করবে উইথ নিউ কন্টেন্ট। নাও দ্যাট মে বি ইওর রিকোয়ারমেন্ট, তাহলে আপনি এটাই করবেন। কিন্তু এর থেকে বেশি রিকোয়ারমেন্ট আপনার থাকবে যে না আমার কন্টেন্ট ডিলিট হবে না, নতুন কন্টেন্ট পরে গিয়ে অ্যাড হবে, তখন অ্যাপেন্ড। ঠিক আছে, তাহলে আপনি ফাইলটাকে ওপেন করতেছেন টু ক্রিয়েট মোড অথবা ইন অ্যাপেন্ড মোড। সো ইফ ইউর কনস্ট্রাক্টর হ্যাজ ওয়ান প্যারামিটার, ইট ইজ ক্রিয়েট মোড, সেটা আপনি ফাইলই দেন আর স্ট্রিংই দেন। আর যদি অ্যাপেন্ড করতে চান তাহলে দেখেন ফাইল দিলেও আরেকটা সেকেন্ড প্যারামিটার আসবে বুলিয়ান, ফাইলের নাম স্ট্রিং দিলেও সেকেন্ড প্যারামিটার বুলিয়ান। তো তাহলে আমরা এখানে বলছি অ্যাপেন্ড করতে। ওকে,
তো তাহলে এইখানে আসলে আমাদের কনস্ট্রাক্টরে এই কমা ট্রু দিতে হবে, না হলে ফাইল অ্যাপেন্ড হবে না। তাহলে সেই নতুন কন্টেন্ট দিয়ে নতুন করে সে আবার ওটাকে রিপ্লেস করবে। তাহলে আপনার অ্যাপ্লিকেশন ডাটা কি রিপ্লেস করবে প্রত্যেকবার নাকি অ্যাপেন্ড হওয়া উচিত? তাহলে আপনার অবজেক্ট গুলো যখন আপনি রাইট করবেন ফাইলে, এক মোস্ট কেসেস আপনি এটা অ্যাপেন্ড করবেন। তাহলে আপনাকে ওই কমা ট্রু ইউজ করতে হবে। ফাইল যদি না থাকে প্রথমবার, তখন আপনি কমা ট্রু ছাড়া ক্রিয়েট করতে পারেন। আর ফাইল যদি এক্সিস্ট করে, তখন আপনি কি কমা ট্রু দিয়ে অ্যাপেন্ড করবেন। তাহলে আমরা এটা দেখি কোডটা। তাহলে এখানে 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 বলা হচ্ছে রাইট। এখন এখানে ফাইলের নামটা ঠিক করে দিল। আমি কে? আমিটা কে? প্রোগ্রামার। শুড ইট বি দ্য কেস? হু শুড সিলেক্ট দ্য ফাইল নেম? তাহলে তাহলে তো এটা হইল না। তাহলে কি করা যায়? কিভাবে নেবেন? না না, এখানে আপনার এফএক্সএমএল এ কিভাবে চাইবেন? এফএক্সএমএল আপনি কিভাবে চাইবেন? আপনার লজিক ঠিক আছে যে ইউজারের কাছ থেকে ফাইলের নামটা চাইতে হবে। কিভাবে নেবেন? ইউজার টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড থেকে আপনি নিতে পারেন। তাহলে কি করবেন? টেক্সট ফিল্ডের টেক্সট যেটা পাবেন সেইটা এখানে আপনি কি করেছেন? স্যাম্পল ডট টেক্সট, এটা না বলে এখানে কি বলবেন? হ্যাঁ, যে ফাইল নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। হ্যাঁ, সেটা সেটা আমরা ধরে নিচ্ছি আছে। তো সেটার নাম ধরে নিলাম যে ফাইল নেম টেক্সট ফিল্ড। তখন আপনি বলবেন এখানে ফাইল নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। এইটা আপনার ফাইলের কনস্ট্রাক্টরে দিবেন যদি ফাইল ইউজ করতে চান। আর স্ট্রিং হলেও সরাসরি এখানে টেক্সট ফিল্ড ফাইল নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, মানে সেক্ষেত্রে ইউজার টেক্সট ফিল্ডে ফাইলের নামটা বলে দিবে। সেটাই হওয়া উচিত, নাকি কোডের মধ্যে প্রোগ্রামার ঠিক করে দিবে কোনটা হওয়া উচিত? তাহলে এখানে তো আমি কোডের মধ্যে করে দিচ্ছি, তাহলে তো এটা ঠিক হলো না, তাই না? তাহলে আমার একটা টেক্সট ফিল্ড দিয়ে আমি এটা করতে পারি। কিন্তু আপনি যদি চিন্তা করেন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে সেটাও তো হয় না। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে ধরেন আমি এখন একটা ফাইল যদি ক্রিয়েট করতে চাই নোটপ্যাডে, মানে কিভাবে ফাইলের নামটা প্রোভাইড করব? কোথায় ক্রিয়েট নিউ ফাইল? নোটপ্যাডে ফাইলে নিউ, ঠিক আছে। নিউ হইলে তো সেভ হবে না। নিউ হইলে সে আমাকে একটা টেক্সট এরিয়া দিচ্ছে, নিউ টেক্সট এরিয়া দিচ্ছে টু টাইপ দ্য কন্টেন্ট, তাই না? তাহলে আমি এখানে নিউ কন্টেন্ট দিলাম। এখন ফাইলটা সেভ করব, ফাইলের নামটা কিভাবে ডিসাইড করব? নেম তো নাই, রিনেম তো নেম থাকলে না রিনেম। এটা কোনো নেম দেওয়া হয় নাই, এটা তো সেভ হয় নাই, ফাইল তো ক্রিয়েট হয় নাই। ফাইল কি ক্রিয়েট হয়েছে না কি আইসি? এটা কি ক্রিয়েট হয়েছে কিনা? কোথায়? আপনি টাইপ করলেই, ওয়ার্ডে টাইপ করলে ফাইল ক্রিয়েট হবে? সেভ করতে হবে, তখন তখন নাম দিতে হবে। হ্যাঁ, তো ফাইল সেভ হওয়ার সময় তো আপনি ফাইলের নাম দিবেন। তো কিভাবে দিবেন? টেক্সট ফিল্ডে দিবেন? তাইলে কিভাবে দিবেন? কোনখানে যাব? আমরা তো ফাইলে গিয়ে করি। কিভাবে দেন ফাইলের নাম? হ্যাঁ, তাইলে এখানে গিয়ে সেভ বা সেভ অ্যাজ দিলে এই যে এখানে আপনি ফাইলের নাম দিবেন। এটাকে বলে ফাইল চুজার, ঠিক আছে? সব অ্যাপ্লিকেশনেই তাই। এখানে আপনি একটা ওপেন করতে চান, এই যে ফাইল চুজার। ফাইল চুজার allows you to choose a file if you want to use an existing file or give a name and browse the location where you want to save that file. টেক্সট ফিল্ডে ফাইলের নাম দিয়ে দেওয়াটা is not professional. It is better than programmer approach, but still it is not a good user experience. কোন অ্যাপ্লিকেশনে এটা দেখবেন না, সব অ্যাপ্লিকেশনে দেখবেন ফাইল চুজার। তাহলে আমরা ফাইল চুজার ইউজ করব। তো ফাইল চুজারও একটা ক্লাস। তাইলে আমরা এখন এখানে কি করব? ফাইল চুজার। তাহলে আমরা ওই বাটনটাতে যাই, অ্যাপেন্ড বাটনে গিয়ে আমরা ফাইল চুজার ইউজ করি। ওকে, তাহলে আমরা প্রথমে একটা ফাইল চুজার, প্রথমে আগে একটা ট্রাই ব্লক দিয়ে দিই, বা এই ট্রাইটাকে কপি করে নিয়ে আসি। ওকে, তো এটা তো আমরা নিলাম, এটাকে আমরা ইউজ করব। এখন আমরা একটা ফাইল চুজার নিয়ে আসবো। ওকে,
file user, let's say fc equal to new file chooser. Okay, আচ্ছা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট। এখন আমার কাজ কি, ফাইল চুজার ডায়ালগটাকে পপ আপ করাতে হবে, তাই না? তো সেই পপ আপটা হবে যদি আমি ফাইল চুজারের মেথড কল করি, তাহলে fc ডট শো ওপেন ডায়ালগ যদি ওপেন করার জন্য ফাইল চুজ করতে চান, অথবা শো সেভ ডায়ালগ যদি সেভ করার জন্য ওপেন করতে চান। তাহলে আমরা শো সেভ ডায়ালগ, যেহেতু রাইট করতেছি তাহলে সেভ হবে, তাহলে শো সেভ ডায়ালগ এটা আমরা ইউজ করব। আচ্ছা উইন্ডো দিতে বলতে আমরা নাও দিয়ে রাখি আপাতত, কোনো অসুবিধা নাই। ওকে, তাইলে এই লাইনটাই অ্যাকচুয়ালি আমার ফাইল চুজারটাকে ইনভোক করবে, ঠিক আছে? তাইলে এইটুকু আমি এখন আপনাদের রান করে দেখাই। তাহলে আমার এখন অ্যাপেন্ড বাটনে ক্লিক করলে একটা ফাইল চুজার আসবে, ঠিক আছে? ওইটুকুই আমরা করছি, এই যে ফাইল চুজার চলে এসেছে, হ্যাঁ, সেভ অ্যাজ। এখন আমার কোথায় রাখবো আমার ইচ্ছা, ডেস্কটপে রাখবো না কই রাখবো, আমি ব্রাউজ করে গিয়ে, ঠিক আছে, এখানে আমি ফাইলের নাম দিয়ে দিলাম। ওকে, এখন আমি যেটা অ্যাপেন্ড করতে চাই আমি ফাইলটাকে খুঁজে বের করতে পারি কোথায় আছে, তাই না? এখন এখানে দেখেন টাইপ কিন্তু আমার কোনো টাইপ না, এখানে কোনো এক্সটেনশন ফিল্টার নাই, এখানে সবই দেখাচ্ছে, ভিডিও ফাইল দেখাচ্ছে, ডকুমেন্ট ফাইল দেখাচ্ছে, ইত্যাদি সবই দেখাচ্ছে। আমি চাইলে এক্সটেনশন ফিল্টার অ্যাপ্লাই করতে পারি ইন মাই ফাইল চুজার, তাহলে এক্সটেনশন ফিল্টার দিয়ে আমি এক্সটেনশন ফিল্টার আউট করতে পারি, যাই হোক সেটাতে পরে যাওয়া যাবে। তো তাহলে এখন আমি যদি যেহেতু সেভ করতে চাচ্ছি আমি যে কোনো নামে দিতে পারি, অ্যাপেন্ড করতে গেলে একটা ডিসপ্লে ফাইলের নাম এখান থেকে সিলেক্ট করব, আর সেটা যদি না করি তাহলে সে ক্রিয়েট করবে। তো আমরা যদি অ্যাপেন্ডিং করতে চাই, এটা কোথায় আছে, এটা আছে ধরুন আমার এখানে স্প্রিং 25 মিনি আইরাস sample.txt। এখন কি হবে, মেথড তো কল হয়ে গেছে, মেথড কি রিটার্ন করছে না, এই যে মেথডটা কল হলো, এই যে মেথডটা কল হলো কোথায়, 90 নাম্বার লাইনে, এই মেথডটা কল হওয়ার ফলে এটা আসলো। এখন কি মেথড রিটার্ন হইছে, রিটার্ন কখন হবে তাহলে মেথডটা, যখন এই উইন্ডোটা ক্লোজ হবে তখন মেথড রিটার্ন করবে। এখন এই উইন্ডো ক্লোজ হওয়ার পসিবিলিটি কি, না এই উইন্ডোটা ক্লোজ হতে পারে কি কি ভাবে, ক্রস দিলে ক্লোজ হয়ে যাবে, সে কি রিটার্ন করবে, নাল রিটার্ন করবে, ভয়েড না, রিটার্ন টাইপ ইজ ভয়েড না, তাহলে রিটার্ন টাইপ একটা অবজেক্ট, কোন অবজেক্ট, ধরেন এখানে যদি আমি এখন ক্যান্সেলে ক্লিক করি তাহলে সে নাল রিটার্ন করবে, কিন্তু যদি সেভে ক্লিক করি তাহলে সে কি রিটার্ন করবে, ফাইলটা মানে ফাইল অবজেক্ট রিটার্ন করবে। তাহলে আইদার ইট উইল বি নাল অর ইট উইল রিটার্ন এ ফাইল অবজেক্ট, যে কোনো অবজেক্ট হ্যান্ডেল ক্যান অলসো রিসিভ নাল। তাহলে আপনাকে এখন এখানে যেটা করতে হবে যে একটা ফাইল অবজেক্ট এটা রিসিভ করতে হবে, সো ইউ হ্যাভ টু নাও সে এই কলটা করলে সে হয় নাল অথবা একটা ফাইল ইনস্ট্যান্স রিটার্ন করবে। তো রিটার্ন করলে তো সেটা হারিয়ে যাবে, কাজে আমাকে এখন এখানে একটা ফাইলের মধ্যে নিতে হবে, ফাইল সিলেক্টেড ফাইল, ওকে, বা সিলেক্টেড বা ফাইল নেম, ওকে, ইউজার গিভেন ফাইল নেম, ইউজার গিভেন ফাইল, এটা তো ফাইল নেম না, এটা ফাইল, তাহলে ইউজার গিভেন ফাইল ইকুয়াল টু fc ডট শো সেভ ডায়ালগ।
তাহলে যদি আপনি ওকে বাটন ক্লিক করেন ফাইলের নামটা দিয়ে, তাহলে একটা ফাইল অবজেক্ট ইনস্ট্যান্স এটার মধ্যে আসবে। কিন্তু যদি ক্যান্সেল অথবা ক্রস দিয়ে দেন তাহলে নাল আসবে। এখন আপনি দেখেন যে এটা যদি নট নাল হয়, এই যে দেখেন ফাইলের মেথড এখন ইউজ করতেছেন, হ্যাঁ, তাইলে তখন আপনি কি করবেন যে এটা এখন আর আমার দরকার নাই। তো তাহলে if user given file not equal to null, তাহলে ফাইল রাইটার ইকুয়াল টু এই যে আপনি যে ফাইলটা পেলেন সেইটা। ওকে, বুঝলেন নাকি বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ, মানে এইটা যদি নাল না হয় তার মানে আপনি ক্যান্সেলও করেন নাই, ক্রসও দেন নাই, তাহলে একটা ফাইল ইনস্ট্যান্স আসছে, তার মানে আপনি এখন ওইটাকে ইউজ করবেন টু ওপেন দ্য স্ট্রিম। স্ট্রিম ইউজ করবেন ওটাকে ওপেন করার জন্য, তাই না? আচ্ছা, এখন সে এখানে আমাকে এরর দিচ্ছে কেন? কোথায়? মানে if user given file null তারপর একটা স্কয়ার ব্রেসেসের ভিতরে ফাইল রাইট একটা নিউ ও সেট স্যার ওটাই তো করি ফিলস দিয়ে যা যদি মাল্টিপল স্টেটমেন্ট থাকে, কিন্তু একটা স্টেটমেন্ট হলে ম্যান্ডেটরি না। আমি একটা স্টেটমেন্ট উল্লেখ করি, এখানে তোমার একটা স্টেটমেন্ট, হ্যাঁ, user given file ডিক্লারেশন নট অ্যালাউড হিয়ার। না না না, কি ডিক্লারেশন নট অ্যালাউড হিয়ার সেটাকে দেখি। ইফ এর মধ্যে তো ডিক্লেয়ার করা যায় না, ইফ অমুক ইনটেক্স এটা তো হয় না, বুঝেন নাই? ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, আপনি কি বলতে পারবেন ইনটেক্স? আপনি আপনি কি এটাকে ডিক্লেয়ার করতে পারবেন যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, এটা যদি হয় ইন্ট জেড, এটা বলা যাবে না? আপনি তো কি করতেছেন, আপনি কোনো কাজ করতেছেন না, আপনার এই কন্ডিশনের উপর বেস করে তো ইউ আর নট ডুইং এনিথিং। আপনি বলতে পারেন যে জেড ইকুয়াল টু সামথিং, জেড ইকুয়াল টু সামথিং, এটা আপনি বলতে পারেন। তো তার মানে জেড শুড বি ডিক্লেয়ার্ড বিফোর, ওইটাই সে বলতেছে। এখানে একটা স্টেটমেন্ট হলে আমার এই ব্র্যাকেটের ব্লক দরকার নাই, কিন্তু যদি আপনি বলেন যে না জেড ইকুয়াল টু দিস এন্ড অলসো ডট আউট প্রিন্ট দিস এন্ড অলসো দিস, এই সবগুলো কাজই ইফ এক্স ইকুয়াল টু গ্রেটার দেন ওয়াই, তখন মাল্টিপল স্টেটমেন্ট থাকলে আপনাকে ব্লক ইউজ করতে হবে। কিন্তু আমরা একটা স্টেটমেন্ট হলেও ব্লক ইউজ করি, বাট এটা ম্যান্ডেটরি না। ওকে, তো ওই কারণে আমাকে এরর দিচ্ছে না, আমাকে এরর দিচ্ছে ডিক্লারেশনের জন্য। আমি ডিক্লারেশনটা বাইরে করে রাখি, ফাইল রাইটার fw ইকুয়াল টু নাল দিয়ে রাখলাম, ঠিক আছে? তাইলে এখানে আমার কি হচ্ছে যে fw ইকুয়াল টু নিউ অমুক। ওকে, ডান। এখন আমি রাইট করব, আর আপনার দেখতে মনে হচ্ছে যে ব্র্যাকেট কই, কারণ এটা এক লাইনে দিলেও অসুবিধা নাই। ওকে, দিস ইজ দ্য হোল ইফ। এলসে কি আপনি বলতে পারেন এলস, এখানে আপনি এখন একটা অ্যালার্ট দিতে পারেন যে নো ফাইল চুজেন টু ওপেন, নো ফাইল নেম ইজ প্রোভাইডেড ফ্রম ফাইল চুজার, এরকম কিছু একটা বলে দিতে পারেন, তাই না? আচ্ছা, তো আপনার যেহেতু ইফ হইছে, আপনি ইফে যদি রাইট, ইফ হইলেই তো আপনি রাইট করবেন, তাই না? তাইলে আপনি এখানে ব্লক দিয়ে রাইট ইফের মধ্যে দিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে ব্লক ইউজ করতে হবে, যেহেতু এখন দুইটা স্টেটমেন্ট পার্ট অফ দ্য ইফ, যে ওপেন করা এবং রাইট করা, তখন আপনাকে ব্লক ইউজ করতে হবে। ওকে, তাহলে এই হলো গিয়ে আমার ব্যাপার। তাহলে এখন কিন্তু অ্যাপেন্ড হবে কি, রান করি যদি, অলরেডি আমার ফাইলে কিছু আছে কিনা দেখেন। ডু আই হ্যাভ এনিথিং ইন দ্য ফাইল? নাই, কারণ এটা ওপেন করা আছে। ডু আই হ্যাভ ইন দ্য ফাইল এনিথিং? নাই। আচ্ছা, ওকে,
ঠিক আছে, তাহলে এখন যদি এটাকে রান করি তাহলে অ্যাপেন্ড হবে কিনা? অ্যাপেন্ড কিন্তু হবে না, কারণ আমি এখানে কমা ট্রু দেই নাই। কিন্তু যদি বলি যে কমা ট্রু, তখন আসলে অ্যাপেন্ড হবে। আচ্ছা, নট নাল হওয়ার পর আমি এখানে আরেক লেভেলের ইফ বাড়াইতে পারি, যে ইফ নট নাল, ঠিক আছে, তার মানে একটা ফাইল ইনস্ট্যান্স পেলাম, সেখানে বলাও হয়েছে এই হচ্ছে ফিজিক্যাল ফাইল নেম, কিন্তু ফাইলটা আদৌ এক্সিস্ট করে কিনা সেটাও তো আমাকে দেখতে হবে। তাহলে আমি বলতে পারি যে ইফ, এই যে এখন ফাইল ক্লাসের মেথড ইউজ করবেন, ডট এক্সিস্ট, তার মানে এইটা যদি ট্রু হয় তাহলে আপনি অ্যাপেন্ড করবেন একটা স্টেটমেন্ট, এলস আপনি অ্যাপেন্ড করবেন না। এলস ফাইল তো নাই, তাহলে আপনি ফাইলটা ক্রিয়েট করবেন। তো ক্ষেত্রে যে কোনো একটা হবে, এক্সিস্ট থাকলে অ্যাপেন্ডের জন্য সে কমা ট্রু দিয়ে খুলবে, আর এক্সিস্ট না করলে সে কমা ট্রু ছাড়া ক্রিয়েট করার জন্য খুলবে। যেভাবেই খুলেন আপনি এখন রাইট করতেছেন, যেভাবে খোলা হয়েছে সেভাবে রাইট হয়ে যাবে। যদি ক্রিয়েট করার জন্য খুলে থাকেন তাহলে নিউ কন্টেন্ট হিসেবে রাইট হবে, আর যদি অ্যাপেন্ড করার জন্য খুলে থাকেন তাহলে ফাইলের শেষে গিয়ে পুরনো কন্টেন্টের সাথে অ্যাপেন্ড হবে। তাহলে আমরা এখন এই দুটো টেস্ট করি একটু। ওকে, তো আমাদের ফাইলটা আমরা আরেকবার ডিলিট করে একদম ফ্রেশ করি। ওকে, এটা উপরে উপরে উঠে গেছে। ওকে, দেখেন আমাদের ফাইল নাই, ঠিক আছে, আমাদের ফাইল নাই, আমরা এখন এটাকে ক্রিয়েট করব। সো হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আমার এখানে ক্রিয়েট হয়ে গেল, sample.txt ক্রিয়েট হয়ে গেল, কন্টেন্ট কি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখন আমি এখানে বলবো ওয়েলকাম, অ্যাপেন্ড করতে চাচ্ছি, তো সে আমাকে ফাইল চুজ করতে বলতেছে। এখন আমি যদি এই ফাইলটা চুজ করি, এই ফাইলে অ্যাপেন্ড হবে কারণ এটা এক্সিস্ট করে। আচ্ছা, সো আমি যদি এখানে যাই মিনিয়ারেস্ট, তাহলে এটা যদি সিলেক্ট করি, তাহলে আমি এখন কি দিলাম, exist. Do you want to replace it? No. Okay. হ্যাঁ, না সেম হইলেও অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, এখানে আমরা কি দিছিলাম, ওয়েলকাম, তাই না? ও আচ্ছা, ফাইল তো ছিল ওয়েলকাম, তাহলে হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম অ্যাপেন্ড হচ্ছে না। কিন্তু আমি ডিফারেন্ট ফাইল নেম দিই, যদি ধরেন এখানে বললাম যে বাই বাই, বা quiz 2 is on the doorstep, তাই এখন আমি এখানে নাম বললাম অন্য একটা। ওকে, sample2.txt, তাহলে দেখেন অ্যাপেন্ড কিন্তু হয় নাই, সে ক্রিয়েট করছে, কারণ যে ফাইল এক্সিস্ট ইউজ করছে। তাহলে এই হচ্ছে অ্যাপেন্ড আর ক্রিয়েটের ব্যাপার। তাহলে আপনাদের ক্ষেত্রে এখানে আমরা ইউজ করেছি হলো ফাইল রাইটার, কিন্তু আপনাদের যখন ওই যে আপনি অ্যাড স্টুডেন্ট টু দ্য ডাটাবেস, অ্যাড নিউ স্টুডেন্ট, তখন আপনাকে আসলে অবজেক্ট আউটপুট স্ট্রিম ইউজ করতে হবে। তো তখন আপনি কি করবেন, যে অবজেক্ট আউটপুট স্ট্রিম
রাইট করার জন্য এটা হচ্ছে আমাদের ক্লাস, তাই না? OOS সাপোজ ইকুয়াল টু নিউ হলো, তারপরে ওপেন টোপেন হয়ে গেছে, এখন OOS ডট রাইট অবজেক্ট, ঠিক আছে? এইখানে আপনি এখন ওই নিউ স্টুডেন্ট করে দিবেন যদি স্টুডেন্ট অবজেক্ট হয়, নিউ স্টুডেন্ট উইথ আপনার এফএক্স ভ্যালু। ওকে, ফাইলে রাইট করতেছেন তো? হ্যাঁ, তাহলে যে আপনি একটা নতুন স্টুডেন্ট তৈরি করলেন উইথ দ্য ইনপুট ফ্রম ইউর এফএক্স নোট। না, এইটা তো আপনি ভিডিও করতেন, কিন্তু এটাকে নিউ স্টুডেন্টটাকে আপনি অ্যারে লিস্টের অ্যাডে পাঠিয়ে দিতেন, স্টুড লিস্ট ডট অ্যাড, সেখানে আপনি নিউ স্টুডেন্ট পাঠাচ্ছেন। এখন আপনি রাইট অবজেক্ট মেথডে পাঠাবেন, অবজেক্ট আউটপুট স্ট্রিমে। তাহলে ওই রাইট অবজেক্ট ওএস কে আপনি ওপেন করছেন না, ওএস তো একটা স্ট্রিম, এটা দিয়ে আপনি একটা ফাইল ওপেন করছেন না, স্টুডেন্ট ডট বিন বাইনারি ফাইল, তাহলে স্টুডেন্ট ডট বিন ফাইলে সেটা অ্যাপেন্ড করে ফেলবে যদি কমা টু দিয়ে স্ট্রিম ওপেন করে। তখন আপনি আবার রিড অবজেক্ট, তখন ধরেন আপনাকে অবজেক্ট ইনপুট আউটপুট স্ট্রিমের জায়গায় অবজেক্ট ইনপুট স্ট্রিম ইউজ করতে হবে। না না, আলাদা আলাদা স্ট্রিম, ইনপুট ক্যাটাগরি স্ট্রিম, আউটপুট ক্যাটাগরি স্ট্রিম। হ্যাঁ, সেটা নিয়ে আমরা কথা বলবো, আজকে সময় নাই, সময় আছে? হ্যাঁ, তাহলে ধরেন OIS ইকুয়াল টু নিউ, তাহলে অবজেক্ট ইনপুট স্ট্রিম আপনি ওপেন করে ফেলছেন একই ফাইল স্টুডেন্ট ডট বিন। এখন আপনি একটা স্টুডেন্ট হ্যান্ডেলের মধ্যে নেন, ধরেন এস, এটা আপনি লুপের মধ্যে ফেলে দেন, ওয়াইল, হ্যাঁ, যতক্ষণ ফাইলটা শুরু থেকে শেষ না হচ্ছে ততক্ষণ আপনি কি করবেন, OIS ডট রিড অবজেক্ট। তাহলে এই রিড অবজেক্ট মেথড আপনার ফাইল কার্সার মুভ করতে থাকবে না, তাই প্রথমে ফাইল কার্সার ফাইলের শুরুতে আছে, রিড অবজেক্ট উইল রিড ইউ এন অবজেক্ট, তাও ফাইল কার্সার এখানে আসলো, লুপ ঘুরে আবার যখন রিড অবজেক্ট তখন এখান থেকে আবার নেক্সট অবজেক্ট রিড করবে, এবার সে রিড করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ফাইলের শেষে চলে যাবে। তো ফাইলের শেষে চলে গেলে আপনার হোয়াইল লুপ শেষ হবে। হ্যাঁ, এখন আপনি এই এস হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল অবজেক্ট যেটা আপনি রিড করতেছেন। এখন আপনি চাইলে এই এসটাকে একটা টেবিলে অ্যাড করতে পারেন, একটা লিস্টে অ্যাড করতে পারেন, তাই না? তো ধরেন আপনার স্টুড টেবিল ডট গেট আইটেমস ডট অ্যাড এস, তাহলে সে ফাইল থেকে একটা একটা করে স্টুডেন্ট রিড করে টেবিলে দিয়ে দিবে, কোনো কনভার্সনের প্রয়োজন নাই, কারণ আপনি অবজেক্টই রিড করতেছেন, টেবিলে আপনি অবজেক্টই দিচ্ছেন, তাই না? অথবা আপনি যদি এটাকে কোনো লিস্টে রাখতে চান ফর ফার্দার প্রসেসিং, তাহলে স্টুড লিস্ট ডট অ্যাড এস। এখন রিড অবজেক্টের রিটার্ন টাইপ কি স্টুডেন্ট? না, কারণ আপনার ফাইলে তো আপনি প্রোডাক্টও রাখতে পারেন, তাহলে কি রিটার্ন টাইপ প্রোডাক্ট হবে? তাহলে রিটার্ন টাইপ কি? এমন একটা টাইপ যেটা যে কোনো অবজেক্টকে রিপ্রেজেন্ট করতে পারে, তাহলে ওটা অবজেক্ট। তাহলে কিন্তু আপনি তো রিসিভ করতেছেন স্টুডেন্ট হ্যান্ডেলে, তাহলে এটাকে কাস্ট করে নিতে হবে স্টুডেন্টে। এগুলো আমরা পরে টেস্ট করে দেখবো, আজকে সময় নাই। তাহলে বুঝতে পেরেছেন বিষয়টা? ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি। আপনাদের এই প্রিপারেশনটা নিয়ে একটু বলি। আপনাদের ফাইনাল হবে আমাদের অফিসিয়ালি 29 থেকে 5 তারিখ বা 6 তারিখ পর্যন্ত দেওয়া আছে, তা আপনাদের ফাইনালটা হবে 3, 4, 5, ডিপেন্ডিং অন ইয়ার সেকশন, মানে যার যেদিন, মানে যার যেদিন বলতে আমাদের ওই যে রেজিস্ট্রার অফিস থেকে একটা শিডিউল করে দেয় না, ওই শিডিউল অনুযায়ী আমরা। হ্যাঁ, ওটার তো একটা গ্রিন বুকিং কি আছে কি অলরেডি, দেখছেন কি আপনারা কেউ? হ্যাঁ, একটু আসতেছি সেটাতে। না, ওটা কি দেখছেন?
না, এক্সাম আমরা কিভাবে এক্সটেন্ড করবো? তো অফিসিয়াল এক্সাম না না, ওটা তো আমরা ওই যে তার আগে আপনাদের ভাইবা ওটার জন্য 1 সপ্তাহ লাগবে। প্রজেক্ট আপনারা যে যতটুকু পারেন ওইটাই করে দিবেন। আপনার কন্ট্রিবিউশন অনুযায়ী আপনাকে ভাইবা এবং মডিফিকেশন করতে হবে। ফুল তো করতে হবে ফুল খেয়েই পারে না, কাজে ওইটা নিয়ে মাথা ঘামাই লাভ নাই। সমস্ত আমাদের কন্ট্রিবিউশন এই একটু দাঁড়ান, আমি একটা আইবির ওয়েবসাইটটা দেখি। মানে আমরা যদি কিছু কথা বলি আচ্ছা, আমাদের রিসোর্সে কোথায় থাকে গ্রিন বুকটা? এই যে রিসোর্সের মধ্যে এখানে না? এই তো গ্রিন বুক। তাহলে আপনাদের কবে হচ্ছে বলেন? আমরা তো এসটিতে ক্লাস করি এসটিতে একটাই করেন, তাই না? তাহলে আপনার ক্লাস টাইম হচ্ছে এইটা। তাহলে আপনার হচ্ছে 3 তারিখ 11টা থেকে 1টা। হ্যাঁ, আর যারা 4টা বিষয় করে তারা 3 তারিখ 2টা থেকে। না, এটা কিছু করার নাই। আর আসিফ স্যারের যারা, তারা আরো আগে, তাদের 30 তারিখ। কিন্তু ওইটা হয়তো বা 4 তারিখে স্যার নিবেন কিনা দেখা যাক। তো প্রজেক্ট করতে হবে মিডের মতো, কিন্তু মিডে আপনার ডাটাগুলোকে, অবজেক্টগুলোকে আপনি অ্যারে লিস্টে রাখছেন। এখানে অবজেক্টগুলোকে ফাইলে রাখতে হবে। ফাইলে আগে অ্যাপেন্ড করবেন অবজেক্টসগুলো। হ্যাঁ, ফাইল তো ক্রিয়েট হবেই, ফাইলে অবজেক্টগুলো জমা হবে। তারপর আপনি ফাইল খুলে ফাইল থেকে অবজেক্ট রিড করে প্রসেস করবেন মিডের মতোই। কিন্তু ইএমএল তো একটা করতে হবে, ওটা 30 মার্ক, আর প্রজেক্ট 70 মার্ক, এই 100 মার্ক। মিডে আপনার পুরো প্রজেক্টই 100 ছিল, ওখানে 30-70। তো আগে ইমেলটা আপনারা দিয়ে ফেলবেন আধা ঘন্টা, ওটা একটা কাগজে ড্র করবেন, ওটা হাতে, হ্যাঁ ওটা কাগজে ড্র করবেন, ওটা আমরা জমা নিয়ে নিব। তারপর আপনি ল্যাপটপে প্রজেক্ট করবেন 70 মার্ক, ঠিক আছে? এই হচ্ছে 100। এই 100 আবার আপনার গ্রেডের 40%, কাজে ফাইনালটাকে একটু সিরিয়াসলি নিতে হবে। তো প্রজেক্টটা আগে আগে হয়ে যাওয়ার সুবিধা হলো ফাইনালের জন্য আপনি প্রিপেয়ার হয়ে যাবেন বাই দ্যাট টাইম। কারণ প্রজেক্টটা আপনি আগে দিয়ে ফেলছেন, প্রজেক্টের কাজ করতেছেন। হ্যাঁ, প্রজেক্টের জন্য ইএমএলও বানাইছেন, প্রজেক্টের জন্য কোড লিখতেছেন। ফাইনালেরটা তো ছোট, ওটা হাতে লিখতে হবে। ফাইনালেরটা তো একটা মিনি ইউজ কেস, আপনার ইএমএল তো অনেক বড়, একটা ফুল প্রজেক্টের ইউএমএল। কিন্তু ফাইনালে আপনি আসলে ইউএমএল এর কনসেপ্ট বুঝেন কিনা, অ্যাপ্লাই করতে পারেন কিনা, এই জন্য একটা ইউজ কেস দিয়ে বলা হবে এই ইউজ কেসটার জন্য একটা ইউএমএল বানান, যেখানে মিনিমাম এই কয়টা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই কয়টা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই একটা দুইটা কম্পোজিশন, একটা ইনহেরিটেন্স, এগুলো দেখাইতে হবে। এগুলো রিকোয়ারমেন্ট কিছু বলা থাকবে, ওই ইউজ কেস অনুযায়ী আপনি এটা ড্র করবেন চিন্তা করে। মানে যেটা বলা থাকবে আপনার কোশ্চেনে, ওই ইউজ কেসের উপর ভিত্তি করে, ধরেন আইরাস যদি বলা হয়, আইরাসের জন্য একটা ইউএমএল ডায়াগ্রাম হাতে আঁকেন, যেখানে আপনার একটা দুইটা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকবে ফুললি ইমপ্লিমেন্টেড, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকবে, একটা ইন্টারফেস থাকবে সাপোজ, অন্তত একটা কম্পোজিশন দেখাবেন, অন্তত একটা অ্যাগ্রিগেশন দেখাবেন, ঠিক আছে? অন্তত একটা জেনারেল, একটা ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন দেখাবেন, একটা আনডাইরেক্টেড অ্যাসোসিয়েশন দেখাবেন, এরকম কিছু বলা থাকবে। তাহলে আপনাকে এখন আইরাসের কনটেক্সটে চিন্তা করতে হবে যে আমার এখন আইরাসের ফুল আইরাস তো দেখানোর দরকার নাই, আপনার যা যা চাওয়া হয়েছে ওই কয়টা দেখাইলেই হলো, ঠিক আছে? এখন আইরাস তো আপনি পাবেন না, আপনি একটা ওই মিডের যে কোশ্চেনে যেমন একটা ডিফারেন্ট মডেল ক্লাস পাইছেন, এখানে একটা ডিফারেন্ট প্রজেক্টের টাইটেল পাবেন, যার উপর বেস করে আপনাকে ওই মিনি ক্লাস ডায়াগ্রাম, যেটা আধা ঘন্টার মধ্যে আপনি করে ফেলতে পারবেন, 6-7টা বক্স বানাইতে হবে, ঠিক আছে? কানেকশনস গুলো দেখাইতে হবে। তাহলে আপনি আসলে এটা পারেন কিনা, আপনি বুঝেন কিনা ইনহেরিটেন্স কি, কম্পোজিশন কি, অ্যাগ্রিগেশন, সেগুলো কিভাবে দেখাইতে হয়, ডায়াগ্রাম দেখলে তো বোঝা যাবে। তা আপনার ডায়াগ্রামে কিছু নাই, অথচ সাবমিট করছেন প্রজেক্টের ইউএমএল, এখানে অনেক কিছু দিচ্ছেন, দ্যাটস এ প্রবলেমেটিক কেস। তো তার মানে আপনি প্রজেক্টে যা দিবেন সেটা যাতে নিজে বুঝেন, নিজে করেন, তাইলে পরে কি হবে, আপনার প্র্যাকটিস হবে, ফাইনালেও আপনি ভালো করতে পারবেন, তাই না? ফাইনালে যদি আপনি রেশনালি কিছু করতে পারেন, তাহলে তো আপনার 30 আপনি ওখানে আগাই গেলেন। আর প্রজেক্টের মানে ইন্টেলিজে থেকে 70, এই 100।
তাই না? তো এখন এই 30-এ ভালো করতে পারবেন ডেফিনেটলি যদি আপনি আপনার ইউএমএল এ নিজে কাজ করেন। কিন্তু আপনার ইউএমএল যদি বন্ধ করে দেয়, আপনি কিছু করেন নাই, তাহলে তো আপনার আসলে কনসেপ্ট ডেভেলপ হলো না। তাহলে তো আপনি ফাইনালের ওই 30-এ তো আপনি মার্কস পাবেন কোত্থেকে, তাই না? কাজে এগুলো একটু নিজে নিজে একটু করতে হবে। হ্যাঁ, 4 জনে মিলে বা যে কজন আছেন বা দরকার হলে অন্য গ্রুপের মেম্বারদের সাথে ডিসকাস করেন। হ্যাঁ, নিজেদের মধ্যে ডিসকাস করেন এসওডিদের। কেন আমাদের কাছে টিউটোরিয়াল আসতে পারেন, কিন্তু আসে না কেউ, সেগুলো ব্যাপার, দু একজন ছাড়া কেউ আসে না। ঠিক আছে, তা আপনাদের এটা 3 তারিখ আছে। এখন আমরা ফ্যাকাল্টির আলোচনা করে, আসিফ স্যার আবার হজে যাবেন তো 5 তারিখে। এখন ওইটা একটু কিভাবে 3, 4, 5 করবো আমরা, নাকি শিডিউল অনুযায়ী করবো, এটা আপনাদের জানাই দেওয়া হবে। ঠিক আছে, না কিন্তু অন্য এক্সামের সাথে ক্লাস করলে তো আবার হবে না, তাই না? এটা একটা সমস্যা। কাজে এটাতে স্ট্রিক্ট থাকলে কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে।